ইউরোপের শীর্ষ 10 ক্লাবের জার্সির হিসাব করলে দেখা যায় প্রতি 2 সেকেন্ডে কেউ না কেউ একটি জার্সি কিনছেন। এক কথায় বললে ফুটবল জার্সি এখন বিশাল এক ব্যবসায় পরিণত হয়েছে, যার দামও আবার দিন দিন বেড়েই চলেছে। 30 বছর আগে আপনি একটি জার্সি যেই দামে কিনেছিলেন, বর্তমানে সেটি কিনতে আপনাকে গুনতে হবে কয়েক গুণ বেশি টাকা। কিন্তু ফুটবলের এসব অথেন্টিক বা অরিজিনাল জার্সিগুলোর দাম এত বেশি হয় কেন? এত দামে বিক্রি করে সবচেয়ে বেশি লাভবান হয় কারা? খেলাধুলার ব্যবসা বিষয়ক জার্মান সংবাদ মাধ্যম অ্যাথলেটিক ইন্টারেস্ট দিয়েছে এসব প্রশ্নের উত্তর। নব্বইয়ের দশকে সম্প্রচার চুক্তির মাধ্যমে ফুটবলে বিশাল অঙ্কের অর্থ প্রবেশ করে। ক্লাবের জার্সিগুলো তখন কেবল মাঠের জন্য তৈরি হতো না, বরং সেগুলো এমনভাবে ডিজাইন করা হতো যাতে সাধারণ মানুষের পোশাকের সঙ্গেও তা মানানসই হয়। সেসব চিন্তাভাবনা থেকেই শীর্ষ ক্লাবগুলো অ্যাডিডাস ও নাইকির মতো জার্সি প্রস্তুতকারী কোম্পানিগুলোর সঙ্গে বড় বড় চুক্তি করে সেখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় করছে। তবে 30 বছর আগের তুলনায় একটি সাধারণ ফুটবল জার্সির দাম এখন 3 গুণ বেশি। এর অন্যতম কারণ মূল্যস্ফীতি। 1992 সালে 30 ইউরোর একটি জার্সির দাম এখনকার বাজারে 70 ইউরোর সমান। তবে জার্সির এই দাম বাড়ার আরেকটি বড় কারণ চাহিদা। আগে ফুটবল ভক্তদের জন্য কেবল রেপ্লিকা জার্সি বা সাধারণ মানের জার্সি বিক্রি করা হতো, যা দেখতে আসল জার্সির মতো হলেও অরিজিনাল জার্সি থেকেও যার মান কম থাকতো। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে ভক্তদের চাহিদা। মেসি, রোনালদোরা যেই জার্সি পরে মাঠ কাঁপায়, তারা এখন সেই অথেন্টিক ও অরিজিনাল জার্সি পরে স্পেশাল ফিল করতে চায়। এমন একটি জার্সি পরতে চায় যার কাপড়টা হালকা ও আরামদায়ক হবে, ভেতরে বাতাস প্রবেশ করবে, শরীর ঘেমে গেলেও তা শোষণ করে নেবে। আর এই অথেন্টিক ও অরিজিনাল জার্সির এমন উচ্চ চাহিদার কারণে বেড়েছে তার দাম। একটি জার্সির পেছনে আসলে কত খরচ হয়? এই প্রশ্নের উত্তর জানতে 2018 বিশ্বকাপের জার্মান দলের অ্যাডিডাস জার্সির দাম বিশ্লেষণ করা যাক। প্রতিটি জার্সি তৈরি করতে ও তা ফ্যাক্টরি থেকে নিজেদের ওয়্যারহাউস পর্যন্ত আনতে মাত্র 8 ইউরো খরচ করে অ্যাডিডাস। কিন্তু কিছু কারণে এই ম্যানুফ্যাকচারিং কস্টটা আরও বেড়ে যায়। ধরুন এশিয়া থেকে জাহাজে করে জার্সিগুলো নির্দিষ্ট গন্তব্যে আসবে, তখন সেই জাহাজ ঝড়ের কবলে পড়লে হাজার হাজার জার্সি সম্বলিত কন্টেইনার মহাসাগরে ফেলে দিতেও হতে পারে। ফলে এই অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়াতে বীমার জন্য ভালো অর্থই খরচ করতে হয় ব্র্যান্ডগুলোকে। সবশেষে জার্সিগুলো যখন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়, তখন সেখানে যোগ হয় শুল্ক খরচ। তো এই পরিবহন শুল্ক ও বীমা বাবদ প্রতিটি জার্সির খরচ 8 ইউরো থেকে বেড়ে গিয়ে দাঁড়ায় প্রায় 8.60 ইউরোতে। কিন্তু এই জার্সিটি অ্যাডিডাস বিক্রি করছে 90 ইউরোতে। কোথায় 8 ইউরো আর কোথায় 90 ইউরো? অ্যাডিডাস কি আসলেই একটা জার্সি থেকে এত লাভ করে? সংখ্যার দিক দিয়ে দেখলে তাই মনে হবে, কিন্তু আসলে না। এই লাভের অর্থটা ভাগ হয়ে যায়, যার বেশিরভাগটাই পকেটে পুরে অ্যামাজন সহ সকল খুচরা বিক্রেতারা। কারণ সবাই তো আর সরাসরি অ্যাডিডাসের শোরুম কিংবা ওয়েবসাইটে গিয়ে প্রিয় দলের জার্সি কিনে না, তারা তাদের আশেপাশে থাকা লোকাল স্টোর থেকে দেখে শুনে কিনে। তাই 90 ইউরোতে বিক্রি হওয়া জার্সি থেকে 40 ইউরোই তাদের দিয়ে থাকে অ্যাডিডাস। সেখান থেকে দোকান ভাড়া, স্টাফদের খরচ, মার্কেটিং খরচ বাবদ প্রতি জার্সি থেকে 3 থেকে 4 ইউরো লাভ হয় লোকাল স্টোরের। এরপর জার্সি বিক্রির জন্য আলাদা ট্যাক্স দিতে হয় অ্যাডিডাসকে। সঙ্গে সেই জার্সি প্রচারের জন্য মার্কেটিং, ফটোশ্যুট ও বিজ্ঞাপনের জন্য খরচ করতে হয় কোম্পানিটিকে। এই ট্যাক্স ও মার্কেটিং বাবদ প্রতি জার্সিতে খরচ হয় আরও 20 ইউরো। এরপর জার্মান জাতীয় দলের অফিসিয়াল জার্সি বানিয়ে তা বিক্রি করতে জার্মান ফুটবল ফেডারেশনকে প্রতিটি জার্সির জন্য 5 ইউরো করে দেয় অ্যাডিডাস। তাহলে কি দাঁড়ালো? 90 ইউরোর মধ্যে ধরলাম 8 ইউরো জার্সি বানানোর খরচ, 40 ইউরো যায় খুচরা বিক্রেতার কাছে, 20 ইউরো চলে যায় ট্যাক্স ও মার্কেটিং খরচে, আর ফেডারেশনকে দিতে হয় 5 ইউরো। তাহলে থাকে মাত্র 17 ইউরো। এটাই অ্যাডিডাসের লাভের গুড়। আর এভাবেই সব ভাগ ভাটোয়ারা হয়ে প্রতিটি জার্সি থেকে 17 ইউরো লাভ করে অ্যাডিডাস। 8 ইউরোর জার্সি হয়তো ভক্তদের কাছে 10 গুণ বেশি দাম রাখছে অ্যাডিডাস, কিন্তু সেখান থেকে এই পরিমাণ অর্থই লাভ হয় কোম্পানিটির। ঠিক এসব কারণে বেড়ে যায় অথেন্টিক ও অরিজিনাল জার্সির দাম।
শুরুর দিকে ফুটবল খেলায় জার্সির কোনো অস্তিত্বই ছিল না। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফুটবল যখন জনপ্রিয় হতে শুরু করে তখন খেলোয়াড়রা যা ইচ্ছা পরেই মাঠে নামত। দলগুলোকে আলাদা করার জন্য তারা কেবল বিভিন্ন রঙের টুপি বা স্কার্ফ পরত। আর 1857 সালে বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল ক্লাব শেফিল্ড এফসি নিয়ম করে প্রথমবারের মতো দলীয় রংটা আনে, অর্থাৎ তারা তাদের প্রত্যেক খেলোয়াড়কে লাল ও গাঢ় নীল রঙের উলের টুপি সংগ্রহ করতে বলে। ম্যাচে এক দল পরবে একটি রঙের টুপি, আরেক দল পরবে অন্যটি। এই শেফিল্ড এফসির দেখা দেখি অন্য ক্লাবও ধীরে ধীরে তাদের জার্সিগুলো নির্দিষ্ট রঙে রাঙাতে শুরু করে এবং বুকের ওপর সেলাই করে বসায় ক্লাবের লোগো। প্রায় এক শতাব্দী ধরে এভাবেই ফুটবল চলে। এরপর দূর থেকে দর্শকরা যেন খেলোয়াড়দের সহজে চিনতে পারে সেজন্য জার্সির পেছনে যোগ করা হয় নম্বরও। সত্তরের দশকে ফুটবলের জার্সিগুলো আরও রঙিন হয়ে ওঠে। পালের্মো ও হামবুর্গের মতো ক্লাবগুলো তখনই গোলাপি রঙের জার্সি পরে খেলত, যেই রং বর্তমানে দেখা যায় মেসির ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে। কিন্তু এই ফুটবল জার্সিতে সবচেয়ে বড় পরিবর্তনটা আসে 1973 সালে, তাও একটি হরিণের কল্যাণে। তখন প্রথমবারের মতো জার্সিতে স্পন্সর লোগো সংযুক্ত করে জার্মান ক্লাব ব্রাউনসভেইগ। জার্সিতে জার্মান মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাগার মেস্টারের লোগো ব্যবহার করে 1 লাখ জার্মান মার্ক আয় করে ফুটবলের মাধ্যমে ব্যবসার নতুন একটি পন্থা দেখিয়েছিল ক্লাবটি। তখন অনেকেই এই ধারণাকে অপছন্দ করেছিল, এমনকি বিবিসি তো স্পন্সরযুক্ত জার্সি পরা দলগুলোর খেলা সম্প্রচার করতে অস্বীকৃতিও জানিয়েছিল। কিন্তু এখান থেকে টেলিভিশন চ্যানেলগুলো যখন অর্থ উপার্জনের সুযোগ পেতে শুরু করলো তখন সানন্দে সবাই তা গ্রহণও করলো।